হরমুজ প্রণালী স্বাভাবিক না হওয়ায় দেশের আমদানি রপ্তানি প্রায় বন্ধ। জাহাজ ভাড়া ও কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় সংকটে শিল্প খাত। সিলেট গ্যাস ফিল্ডের উৎপাদন প্রায় দ্বিগুণ হলেও চাহিদার তুলনায় অপ্রতুল। মজুদের সম্ভাব্যতা যাচাইয়ে মনোযোগী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। রাজধানীতে নিয়মিত ফগিংয়েও কমছে না মশার উৎপাত। রাসায়নিকের মান নিয়ে প্রশ্ন, ময়লার অব্যবস্থাপনা, অদক্ষ মশক কর্মীর উপর দোষ চাপাচ্ছে সিটি কর্পোরেশন। হীরার নামে দেদারসে কম মূল্যের জারকানের পাথর ও মেসোনাইট বিক্রি। বাজসের নির্দেশনা মানছে না বিক্রেতারা, প্রতারণার শিকার অনেকে। মানিকগঞ্জে নিখোঁজের কয়েক ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার। ঘটনায় সন্দেহভাজন কিশোরের বাবা চাচাকে গণপিটুনিতে হত্যা। এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ লেবাননের। পাকিস্তানের দ্বিতীয় দফার আলোচনায় ইরানের সাথে চুক্তি হলে থাকতে চান ট্রাম্প। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সুমাইয়া রাত্রি। জাহাজ ভাড়া ও কাঁচামালের দাম অনেক বেড়ে যাওয়ায় সংকটে পড়েছে দেশের শিল্প খাত। যুদ্ধবিরতি সত্ত্বেও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হয় পণ্য আমদানি ও রপ্তানি এক প্রকার বন্ধ রয়েছে। ফলে কৃষি, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য ও তৈরি পোশাক রপ্তানিতে ধস নেমেছে। হাজারা শিউলি জানাচ্ছেন বাকিটা। বৈশ্বিক সংকট, রাজনৈতিক অস্থিরতা ও মূল্য প্রতিযোগিতায় পিছিয়ে পড়ায় গত আগস্ট থেকে টানা ৮ মাস ধরে কমছে তৈরি পোশাক রপ্তানি। মধ্যপ্রাচ্য যুদ্ধ সংকটে ক্রয়াদেশ ও দাম কমিয়ে দিচ্ছে বিদেশি ক্রেতারা। যাওয়া অর্ডার মিলছে ডিজেল সংকট ও যুদ্ধের কারণে কাঁচামাল পেতে দেরির কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় যথাসময়ে রপ্তানি করা যাচ্ছে না। কেবল মার্চেই গত বছরের চেয়ে রপ্তানি আয় কমেছে প্রায় 18%। গত বছরের সাথে এবছরের বিজনেস আমরা প্রতি মাসেই নেগেটিভ একটা ট্রেন্ডে আছে। অর্ডার অলরেডি একটু স্লো হয়ে গেছে, কারণ কাস্টমাররাও তো ওয়াচ করছে সিচুয়েশনটা কীভাবে যায়। আমরা তো অনেক ক্ষেত্রে এখন কমিটমেন্ট রক্ষা করতে পারছি না। এদিকে তৈরি পোশাকের কাঁচামালের বড় অংশ আমদানি করতে হয়। পেট্রোকেমিক্যাল ও প্লাস্টিক শিল্পের কাঁচামালের সিংহভাগই আসে মধ্যপ্রাচ্য থেকে। যুদ্ধে বৈশ্বিক জ্বালানির বাজারে অস্থিরতা এবং হরমুজ প্রণালী বন্ধ থাকায় কাঁচামাল সংকটে পড়েছে প্লাস্টিক সহ বিভিন্ন শিল্প খাত। সেই সঙ্গে কাঁচামালের দামও বেড়েছে অনেক। এতে উৎপাদন ব্যয় বাড়ায় রফতানির বাজারে প্রতিযোগিতার সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশ। আমাদের আগের প্রাইসের সাথে অলমোস্ট 30 to 40% আমাকে অ্যাড করে আমাকে আমার অ্যাক্সেসরিজটা বিক্রি করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আলটিমেটলি এটার প্রভাব একটা বিশাল প্রভাব পড়ছে। যুদ্ধবিরতিতে হরমুজ প্রণালী সচল না হওয়ায় সমুদ্র পথে মধ্যপ্রাচ্যের সাথে পণ্য আমদানি ও রফতানি দুটোই কার্যত বন্ধ আছে। নিরাপত্তার ঝুঁকি ও বিমার খরচ বাড়ায় মধ্যপ্রাচ্যগামী পণ্যের বুকিং নিচ্ছে না অধিকাংশ শিপিং লাইন। যেসব রফতানি চালান পাঠানো হয়েছে সেগুলোও বিভিন্ন ট্রান্সশিপমেন্ট বন্দরে আটকে আছে। এতে ক্ষতির মুখে পড়েছেন রফতানিকারকরা। সমুদ্রপথে কোনো মালামাল রপ্তানি হয়নি। আলু কন্টেইনারে লোডিং করেছি, 2-3 দিন পর জাহাজ উঠবে। যুদ্ধ শুরু হয়ে যাওয়াতে আলু আমরা আবার ফেরত এনে খোলা বাজারে বিক্রি করেছি। গত অর্থ বছরে মধ্যপ্রাচ্যে প্রায় $78 কোটি পণ্য রফতানি হয়েছে। ইরানের যুদ্ধ শুরুর পর রফতানি নেমেছে অর্ধেকে। বর্তমানে আকাশপথে সীমিত আকারে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে রফতানি করা গেলেও বাহরাইন ও কাতারে পণ্য পাঠানো যাচ্ছে না। যদিও আকাশপথে কেজি প্রতি ভাড়া বেড়েছে 40 থেকে 50 সেন্ট। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। বিগত কয়েক বছরে সিলেট গ্যাস ফিল্ডের উৎপাদন বেড়েছে প্রায় দ্বিগুণ।
প্রতিষ্ঠানটি জাতীয় গ্রিডে দৈনিক যুক্ত করছে 142 মিলিয়ন ঘনফুট গ্যাস। আগামী অর্থ বছরের মধ্যে উৎপাদন 190 মিলিয়ন ঘনফুটে নেওয়ার পরিকল্পনা রয়েছে। সে লক্ষ্যে বেশ কয়েকটি প্রকল্পের কাজ চলছে বলেও জানান কর্মকর্তারা। তবে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, যোগান বাড়াতে কারিগরি দক্ষতার পাশাপাশি মজুতের সম্ভাব্যতা যাচাইয়ে মনোযোগী হতে হবে। গোলজার আহমেদের প্রতিবেদন আর ছবি তুলেছেন অনিল পাল। দেশে যখন জ্বালানি খাত সংকটময় মুহূর্তে, তখন অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা পূরণে নানান কার্যক্রম চলমান রেখেছে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড। বর্তমানে তাদের 17টি উৎপাদিত কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 142 মিলিয়ন ঘনফুট গ্যাস, সাথে 700 ব্যারেল কন্ডেনসেটও। এছাড়া প্রতিষ্ঠানটি দৈনিক 300 থেকে 350 ব্যারেল এনজিএল থেকে সরবরাহ করছে 150 ব্যারেল এলপি গ্যাস। এই দুবিটিলা একে আমাদের 3D সিস্টেম রিপোর্টে খুব ভালো প্রসপেক্ট দেখা গেছে, এবং এখানে ইতিপূর্বে আসলে এই জোনে, এই স্যান্ডে আমাদের কোনো ড্রিলিং হয় নাই। সেজন্য এটা থেকে আমরা আশা করতেছি যে একটা ভালো অ্যামাউন্ট গ্যাস আমরা জাতীয় গ্রিডে যোগ করতে পারবো। সিলেট গ্যাস ফিল্ডের নতুন কূপ খনন কাজের অন্যতম একটি 10X কূপ। প্রায় 250 কোটি টাকা ব্যয়ে 2025 সালের 27 জুলাই শুরু হওয়া খনন কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। 3340 মিটার খননের পর এখানে অয়েল টেস্টিংয়ের যে চাপ মিলেছে, তাতে এখান থেকে প্রতিদিন 8 থেকে 9 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা যাবে, সাথে 19 ব্যারেল কন্ডেনসেটও। একইভাবে নতুন কূপ রশিদপুর 13, সিলেট 11, ঢুপিটিলা 1 ও কৈলাসটিলা 9 কূপ খননের কাজ চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা। এই অর্থ বছরে হয়তো এই জুনের ভিতরে আমার লাইনে একটা কূপ সংযোগ হতে পারে নতুন। সিলেট 10 হয়ে যাবে, 10 এক্সট্রা হয়ে যাবে। আর এছাড়া নতুন কূপের ভিতরে আর একটা কূপ আমাদের সংযোগ করার সম্ভাবনা আছে। তবে 26-27 অর্থ বছরে আমার আরও অন্তত 3টা কূপ খনন শেষ হবে। তবে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, চাহিদা অনুসারে যোগান বৃদ্ধিতে এসব প্রকল্পের পাশাপাশি সংশ্লিষ্টদের দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে। এজন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি সহ অনুসন্ধান ও উত্তোলন প্রক্রিয়ায় জোর দেওয়ার তাগিদ তাদের। অর্থনৈতিক দিক যদি আমরা বিশ্লেষণ করি, সেক্ষেত্রে আমার মনে হয় যে অনেক রেস্ট্রিকশন, গভর্নমেন্ট থেকে অনেক রেস্ট্রিকশন আসতেছে সিলেট গ্যাস ফিল্ডের উপরে। তারা যে হারে আসলে এক্সপেক্ট করতেছে যে তারা ট্রিমেন্ডাস তারা এক্সপ্লোরেশন অ্যাক্টিভিটিতে যাবে, কিন্তু সেভাবে যেতে পারছে না। আমাদের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট করতে হবে, পর্যাপ্ত মানি সাপ্লাই থাকতে হবে, দক্ষ লোক এখানে করতে হবে, কি বলে এমপ্লয় করতে হবে, যার মাধ্যমে হয়তো কিছুটা এখানে যেটা আমাদের এখনই আছে অত না হলেও কাছাকাছি যাওয়া যাবে আশা করি ইনশাআল্লাহ। দেশের জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড যে ধরনের কার্যক্রম চলমান রেখেছে, তার সাথে যদি সময় উপযোগী আরও পরিকল্পনা এবং তা বাস্তবায়ন করতে পারে, তাহলে দেশের জ্বালানি সংকট মোকাবেলায় এটি একটি শক্তিশালী স্তম্ভ হয়ে দাঁড়াবে, যা দেশের শিল্প, বিদ্যুৎ এবং অর্থনীতির টেকসই অগ্রগতির জন্য খুবই প্রয়োজন। গুলজার আহমেদ, এখন হরিপুর, সিলেট। জ্বালানি, আইসিটিতে ও প্রযুক্তি খাতে বিনিয়োগের পাশাপাশি বাণিজ্য সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এছাড়া প্রযুক্তি খাতে বিনিয়োগ করতে আগ্রহী যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রে বিশ্ব ব্যাংক IMF স্প্রিং মিটিংয়ের 4র্থ দিন শেষে কথা জানান অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ওয়াশিংটন ডিসি থেকে বাকিটা জানাচ্ছেন আরিফ হোসেন। শেষের দিকে বিশ্বব্যাংক ও IMF-এর বসন্ত সভা। প্রথম 4 দিনে 191টি দেশের প্রতিনিধিরা অর্থ, প্রযুক্তি ও কৌশলগত সহায়তা পেতে বিভিন্ন দেশ ও সংস্থার সাথে বৈঠক করেন। যুদ্ধ পরিস্থিতির ধকল কাটিয়ে উঠতে উন্নয়নশীল দেশগুলোর প্রধান লক্ষ্য অর্থ ও কৌশলগত সহায়তা। সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে বাংলাদেশও। 4র্থ দিনের শুরুতেই আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক হয়। সেখানে গুরুত্ব পায় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়। এছাড়া যুক্তরাজ্যের প্রতিনিধি দল, জাইকা সহ প্রায় 6টি মিটিংয়ে অংশ নেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। প্রতিনিধি দলের অন্য সদস্যরা বিভিন্ন সংস্থা ও অন্য দেশের প্রতিনিধিদের সাথে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। 4র্থ দিনের বসন্ত সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন অর্থমন্ত্রী। তুলে ধরেন আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক নতুন দিক নিয়ে। যুদ্ধ পরিস্থিতিতে কিভাবে আমেরিকা সহায়তা দেবে বাংলাদেশকে, তাও জানান তিনি। পুরো দেশকে একটা ডিজিটাল নেটওয়ার্কের মধ্যে এনে এটা জনগণ এটা থেকে যাতে বেনিফিট হতে পারে, এফিশিয়েন্ট হতে পারে, সেটা আমরা আমাদের ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে। সেটা আমরা এখন ইমপ্লিমেন্টেশনের পর্যায়ে
ওয়ার্ল্ড ব্যাংক, গেট ফাউন্ডেশন সহ অন্যান্য যারা আছে সকলের সহযোগিতায় এই কাজটা আমরা করতে পারবো আশা করি। জানান যুক্তরাজ্য ও জাইকার বিনিয়োগ আসছে বাংলাদেশে। এই জন্য এই কোঅপারেশনটা ওদের সাথে আমাদের কথা হচ্ছে এবং তারা আশা করছে তারা আমাদের সাথে কাজ করতে চায়। আর জায়গার সাথে আলোচনা চলছে এবং জায়গার সাথে তো আমাদের আলোচনা চলতে থাকবে। আগামী দিনে এই তাদের বাজেট সাপোর্ট, ব্যালেন্স অফ পেমেন্ট সাপোর্টের মধ্যে তারা হ্যাপি, তারা করবেন, এই আলোচনাটা চলছে। একদিকে জ্বালানি তেল কিনতে প্রয়োজনের তুলনায় বেশি অর্থ খরচ হচ্ছে, অপরদিকে মিলছে বিভিন্ন আশ্বাস। তবে সেই আশ্বাস কখন বাস্তবতায় রূপ নেবে সেটাই এখন দেখার বিষয়। আরিফ হোসেন, এখন, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। জামায়াতের জেলা ও মহানগরের সম্মেলনে কথা বলছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। আমরা ওইটা পছন্দ করি না, সমর্থন করি না, আমরা ঘুরবে মানলে ন্যায্যটা সব জায়গায় না, যেটা জাতির প্রয়োজন। আমরা এই জন্য সরকারি দলের প্রতি আহ্বান জানাই, আসুন ভুল মানুষ করে আমরা জাতি মনে করে স্পষ্টত আপনারা এগুলো ভুলের মধ্যে লিপ্ত আছে, আপনারা এই ভুল থেকে বের হয়ে আসেন। প্রথমে গণভোটের গণরায়কে মেনে নিন, তার জন্য উপযুক্ত পদক্ষেপ নিন, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো এটা বাস্তবায়ন। এরপরে যে অধ্যাদেশগুলো জারি করা হয়েছিল ফ্যাসিজম থেকে দেশের শাসন ব্যবস্থাকে মুক্ত করার জন্য, সেইগুলো আপনারা কথা দিয়েছেন বিল আকারে আনবেন, জন আকাঙ্ক্ষার আলোকে আনবেন। আমরা বলবো যেভাবে ওই অধ্যাদেশে ছিল তার চাইতে চুল পরিমাণ পিছনে যেন না যায়, সামনে আগানোর যদি কিছু থাকে সেটাকে আমরা সাধুবাদ জানাই। জামায়াতের জেলা ও মহানগরের সম্মেলনে কথা বলছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। জ্বালানি তেলের অস্থিরতা যেন কিছুতেই কাটছে না। ভোর থেকেই ফিলিং স্টেশনে ভিড় করছে চালকরা। এই নিয়ে আরও জানাতে রাজধানীর আসাদ গেট থেকে যুক্ত হচ্ছেন মাহবুব হাসান রিপন। এছাড়া রাজশাহীর পরিস্থিতি জানাতে নগরীর বোসপাড়া থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। প্রথমেই যাচ্ছি রিপনের কাছে। রিপন, আমরা রাজধানীর চিত্রের কথা যদি বলি, রাত থেকে একদম ভোর হয়ে যায় কিংবা দুপুর পর্যন্ত হয়ে যায়, সাধারণ মানুষ পাম্পে গিয়ে তেল পাচ্ছে না। এখন আসলে চিত্রটা কেমন? তেল নিতে আসলে কতটা সময় অপেক্ষা করতে হচ্ছে এবং পর্যাপ্ত জ্বালানি মিলছে কি? রাত্রি আপনি যেমনটি বলছিলেন যে রাত থেকে কেউ অপেক্ষা করছেন কিংবা অপেক্ষা করার পরে এসে তেল পাচ্ছেন না, এরকম একজন ভুক্তভোগীর সাথে আমি কিছুক্ষণ আগে কথা হলো, যিনি জানাচ্ছিলেন যে তিনি গতকাল সকাল 9টা থেকে লাইনে ছিলেন। রাত 1টার দিকে যখন তার যখন পালা ছিল জ্বালানি নেওয়ার জন্য, ঠিক সেই মুহূর্তে জ্বালানি শেষ হয়ে যায়। এরপর থেকেই তিনি এই সোনার বাংলা পেট্রোল পাম্প যে স্টেশন রয়েছে সেখানে অবস্থান করছে। এখন 10টা 13 বাজে, তিনি এখন পর্যন্ত তেল বা জ্বালানি পাননি। এবং এখানকার যে জ্বালানি যারা এখানকার কর্মী রয়েছেন পেট্রোল পাম্পের, তাদের সাথে কথা হয়েছে। তারা বলেছেন যে আপনাকে যদি আর একটু দেখাই, সেটা হচ্ছে যে এখানকার জ্বালানির যে গাড়িটি, সেই গাড়িটি চলে এসেছে। তার মানে একটু পরে হয়তোবা এই পেট্রোল পাম্পে জ্বালানি দেওয়া শুরু হবে। এই জন্য যারা গ্রাহক আছেন তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন। দীর্ঘক্ষণ ধরে তারা অপেক্ষা করছিলেন। কেউ এখানে 5 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করেছেন। তাদের যে অপেক্ষা, সেই অপেক্ষার যে আনন্দ, সেই আনন্দের প্রকাশটাই আসলে আমরা দেখছিলাম। এই চিত্রটি ঢাকা শহরের আমরা আরও 2টি পেট্রোল পাম্পে গিয়েছি, সেখানেও একই চিত্র আমরা দেখেছি। আমরা যখন পরিবাগে ছিলাম সেখানে দেখলাম যে দীর্ঘ লাইন, কেউ হচ্ছে রাত 9টায় লাইন দিয়ে রেখেছেন, কেউ মশারি নিয়ে এসেছেন, কেউ বিছানার চাদর নিয়ে এসেছেন। বিছানার চাদর নিয়ে এসে কিন্তু অপেক্ষা করছেন দীর্ঘক্ষণ ধরে। তো এই অপেক্ষার যে বিষয়টি, সেটি আমরা দেখতে পাচ্ছিলাম পুরো সময়টাতে। এবং এখন এই সোনার বাংলা ফিলিং স্টেশন, এখানে হয়তো কিছুক্ষণের মধ্যেই তেল দেওয়া শুরু হবে। সেই ক্ষেত্রে 10-12 ঘন্টা ধরে যারা অপেক্ষা করছেন তাদের অপেক্ষার অবসানও ঘটবে। এই ছিল আমার কাছে সোনার বাংলা ফিলিং স্টেশন থেকে সবশেষ। রাজধানীর খবর শুনছিলাম। এবার একটু রাজশাহীতে যেতে চাই মারুফের কাছে। মারুফ, ডিপো থেকে পাম্পে কি পরিমাণ জ্বালানি সরবরাহ করা হচ্ছে এবং অ্যাপে রেজিস্ট্রেশন করে কাঙ্ক্ষিত জ্বালানি তেল মিলছে কিনা?
রাত্রি সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে যানবাহনের দীর্ঘ সারি ধরে এখানে কিন্তু ফিলিং স্টেশনগুলোতে ভিড় জমাচ্ছেন যারা বাইকার চালক আছেন তারা সহ বিভিন্ন যানবাহনের যারা চালক আছেন তারা। এবং আমি এখন যে জায়গাতে আছি সেটি হচ্ছে নগরীর বোসপাড়ার মেসার্স আফরিন ফিলিং স্টেশনে। এখানে কিন্তু দীর্ঘ সারি প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা জুড়ে কিন্তু এখানে বাইকাররা তারা অপেক্ষায় আছেন শুধুমাত্র তাদের কাঙ্ক্ষিত যে জ্বালানি তেল সেটি সংগ্রহ করার জন্য। আসলে এখানে তেলের যে মজুদ এবং সরবরাহ সেটি কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে বলে এখানে যারা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ আছে তারা কিন্তু আমাদের বারবারই বলছেন। কিন্তু এখানে আসলে এই যে এত পরিমাণ তেল সরবরাহ বিগত সময়গুলোতে তারা স্বাভাবিকভাবে যে তেল সরবরাহ করতো তার চাইতে কিন্তু 2 থেকে 3 গুণ পর্যন্ত বেশি পরিমাণ তেল তারা সরবরাহ করছেন এখন, এটি কিন্তু তারা বলছেন। তারপরেও আসলে এই যে তেলের যে সংকট তৈরি হচ্ছে বা এই যে যারা বাইকার আছেন বা যারা যানবাহন নিয়ে আসেন তাদের যে ভোগান্তি, এটি আসলে একটি প্রশ্ন জায়গায় আসলে তেলগুলো যাচ্ছে কোথায়। তবে এখানে আমরা বেশ কয়েকজন সঙ্গে কথা বলেছি। আসলে তারা তাদের যে দৈনন্দিন তেলের চাহিদা প্রয়োজন, যেখানে 1000 টাকার তেল প্রয়োজন সেখানে তারা কিন্তু সর্বোচ্চ 500 টাকার তেল নিয়েই কিন্তু এখানে যেতে হচ্ছে, যার কারণে পরবর্তীতে আবারও কিন্তু তাদেরকে লাইন ধরে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে। এই যে তাদের যে ভোগান্তি, তারা বলছেন যে অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করার পরেও অনেক সময় দেখা যাচ্ছে যে ফিলিং স্টেশন বন্ধ থাকে এবং পাশাপাশি আজকে যেহেতু শুক্রবার, আজকে ছুটির দিন এবং মাঝখানে 1 থেকে 1.5 ঘন্টা সময় আবার বন্ধ থাকবে। এবং এই মুহূর্তে আসলে তেলের যে মজুদ 3000 লিটার বা 30,000 লিটার এই পর্যন্ত পরিমাণ কিন্তু প্রতিনিয়ত নগরীর বিভিন্ন ফিলিং স্টেশনগুলো থেকে কিন্তু সরবরাহ করা হচ্ছে। আসলে সবচেয়ে বেশি আতঙ্ক থাকে এখানে যারা লাইনে দাঁড়িয়ে আছেন এবং তারা মনে করছেন যদি তারা লাইনে আসার আগেই তার যদি সরবরাহ যে তেল সেটি যদি ফুরিয়ে যায় তাহলে তিনি কিন্তু পাবেন না। রাজশাহী থেকে এই ছিল জ্বালানি তেলের সবশেষ পরিস্থিতি আমার কাছে। জ্বালানি সংকটের খবর নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে সহকর্মীরা। এদিকে নওগাঁ 24 ঘন্টায় বিদ্যুৎ থাকছে না 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত। বিশেষ করে গ্রাম বা উপজেলার দিকে সমস্যা বেশি হচ্ছে। এছাড়া গভীর নলকূপের ওপর নির্ভরশীল জমিগুলোতে সময় মতো সেচ দেওয়া যাচ্ছে না। নওগাঁর মহাদেবপুর উপজেলার সরস্বতীপুর গ্রাম থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আব্বাস, বিদ্যুৎ না থাকায় যে ক্ষতি হচ্ছে সেটা কাটাতে বিকল্প কোনো উপায় নিয়ে কি ভাবছেন স্থানীয়রা? রাত্রে আপনাকে জানিয়ে রাখি যে শস্য ভান্ডার খ্যাত উত্তর জেলা নওগাঁ এখন ইরিবোরোর ভর মৌসুম এবং আর কয়েকদিন পর কিছু ধান কাটা মাড়াই শুরু হবে। তার আগে এখন যদি বলি যে মাঠের যে চিত্র, এখন ধানগুলো কিছু আধা পাকা অবস্থায় রয়েছে, কিছু ধান ব্রুডিং অবস্থায় রয়েছে। এই সময় আসলে জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি থাকার কথা থাকলেও আসলে সেই জমিগুলোতে পানি সেচ দেওয়া সম্ভব হচ্ছে না। এর কারণটা হচ্ছে যে লোডশেডিং এর কারণে, অর্থাৎ দিনে যেই 6 থেকে 7 ঘন্টা বিদ্যুৎ থাকছে না, যার কারণে গভীর নলকূপের উপর নির্ভরশীল যেসব জমি রয়েছে সেসব জমি দেখেছি যে শুকনো অবস্থায় রয়েছে এবং যেসব জমি শ্যালো মেশিন দিয়ে পানি সেচ দেওয়া হয় সেই সব জমি আসলে ডিজেলের উপর নির্ভর করতে হয়। অর্থাৎ যেসব কৃষক এই শ্যালো মেশিন দিয়ে জমিতে পানি সেচ দেন তারা আসলে পেট্রোল পাম্প গুলোতে সঠিক সময়ে তারা ডিজেল পাচ্ছে না, যার কারণে সময় মতো এই জমিগুলোতে পানি সেচ দিতে না পারার কারণে অনেকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। তারা আশঙ্কা করছেন যে যদি সঠিক সময়ে জমিতে পানি সেচ দেওয়া সম্ভব না হয় তাহলে ফসল উৎপাদন কিছুটা ব্যাহত হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে নওগাঁ জেলায় 2টি অঞ্চল অর্থাৎ নওগাঁ 1 এবং নওগাঁ 2 অঞ্চলে পল্লী বিদ্যুৎ সরবরাহ করা হয়। যদি সরবরাহের কথা বলে যে নওগাঁ 1 অঞ্চল প্রতিদিন বিদ্যুতের চাহিদা রয়েছে 106 মেগাওয়াট এবং সরবরাহ হচ্ছে 70 থেকে 72, এবং নওগাঁ 2 অঞ্চলের চাহিদা 80 মেগাওয়াট, সেখানে সরবরাহ হচ্ছে 65 থেকে 72 মেগাওয়াট, যার কারণে আসলে শহরের তুলনায় গ্রামগুলোতে বিদ্যুতের লোডশেডিং বেশি হচ্ছে, যার কারণে সমস্যা কিছুটা প্রকট আকার ধারণ করছে। তো এই ছিল আমার কাছে বিদ্যুতের লোডশেডিং এবং পানি শেষ নিয়ে সর্বশেষ অবস্থা। নওগাঁর লোডশেডিং এর সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন আব্বাস আলী। জ্বালানি সংকটের প্রভাব পড়ছে বাজারে। মাছ ধরতে নদীতে যেতে পারছে না জেলেরা। পরিবহন খরচও বেড়েছে, এতে দাম ঊর্ধ্বমুখী। অন্যদিকে সাগরে মাছ ধরা বন্ধ থাকায় সামুদ্রিক মাছের ঘাটতি রয়েছে চট্টগ্রামের বাজারে। ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন শাহরিয়ার জামান পুলক, আর চট্টগ্রামের কাজীর দেউরি বাজার থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। প্রথমেই যাচ্ছি পুলকের কাছে। পুলক, রাজধানীতে মাছের বাজারে আজ দরদাম কেমন দেখতে পাচ্ছেন?
রাত্রে আসলে সবজির মতো মাছের বাজারেও কিন্তু একটা যে দামের তারতম্য সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি যেটি বলছিলেন যে জ্বালানি সংকটের বিষয়টি, সেটি কিন্তু আমরা বাজারে এসে দেখতে পাচ্ছি। নদীর যে মাছগুলো সেগুলো কিন্তু বলা চলে একদমই খুবই কম এখানে বাজারে দেখা যাচ্ছে, এবং মাছ যেগুলো আসলে এসেছে বা নদীর মাছগুলো সেগুলো আসলে 1000 টাকার নিচে কোনো মাছই আসলে পাওয়া যাচ্ছে না। যদি রুইয়ের কথা বলতে চাই সেটি 900 টাকা কেজি, এবং অন্যান্য যে মাছগুলো রয়েছে নদীর সেটি আসলে এরকম 1200 থেকে 1300 টাকা কেজির মধ্যেও কিন্তু পাওয়া যাচ্ছে। এবং জেলেরা যারা এখানে বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে জেলেরা সঠিক সময় আসলে মাছ ধরতে নদীতে যেতে পারছেন না, এবং নদীতে গেলেও আসলে সেখানে পর্যাপ্ত মাছ পাওয়া যাচ্ছে না, যার ফলে আসলে মাছের একটি সংকট থাকার ফলে সরবরাহের একটি ঘাটতি তৈরি হয়েছে। এর পাশাপাশি যেসব মাছ আসলে ধরা পড়ছে সেগুলো আসলে ঢাকামুখী হইতে আসলে একটু বেগ পেতে হচ্ছে, কারণ জ্বালানি সংকটের কারণে পরিবহন খরচও বেড়ে গিয়েছে, এবং পরিবহনগুলো আসলে জ্বালানি সংকটের কারণে আটকাও পড়ে আছে। এমন অবস্থায় তারা বলছেন যে যেহেতু যেই মাছ বা যেই সরবরাহ বা যেই ট্রাকগুলো বা লরিগুলো আসতো সেগুলো আগে 1-2 দিনের মধ্যে ঢাকায় পৌঁছে যেতে হতো, সেগুলো এখন দেখা যাচ্ছে যে 4 দিন 5 দিন পরেও আসলে ঢাকায় ঢুকছে। এর ফলে আসলে মাছ অনেক কিছু যেগুলো কাঁচা বাজারে যে জিনিসগুলো রয়েছে সবজি থেকে শুরু করে মাছ, এগুলো পচনশীল হওয়ার ফলে এগুলো আসলে অনেক সময় রাস্তাতে আসলে পচে যাচ্ছে, যার ফলে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীনও হচ্ছেন তারা বলছেন। এছাড়া আমরা জানি যে এখনো গত বুধবার মধ্যরাত থেকে সাগরে 58 দিনের একটি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যেটি আসলে জেলেরা মাছ ধরতে যেতে পারবেন না এই সময়ের মধ্যে। তো সব মিলিয়ে আসলে মাছের যে পরিস্থিতি সেটি বলা চলে, বিবেচনার দিক দিয়ে বলা চলে যে ক্রেতারা যারা রয়েছেন তারা বলছেন তাদের প্লেটে যে ওঠার মতো যে ব্যবস্থা সেটি আসলে নাই। সবজির ক্ষেত্রেও একই অবস্থা, মাংসের ক্ষেত্রেও একই অবস্থা। তো সব মিলিয়ে একদম দুর্বিষহ সময় কাটাচ্ছেন বলে জানাচ্ছেন ক্রেতারা। তো মোটামুটি এই ছিল রাজধানীর কারওয়ান বাজার থেকে মাছের বাজারের সর্বশেষ। রাজধানীর ক্রেতাদের প্রতিক্রিয়ার খবর শুনছিলাম। এবার একটু চট্টগ্রামে যেতে চাই মাহফুজের কাছে। মাহফুজ, চট্টগ্রামের কথা একটু শুনতে চাই। এই যে মাছের বাজারে জ্বালানি সংকটের কারণে মাছের দাম বৃদ্ধি হয়েছে, ক্রেতাদের প্রতিক্রিয়া কি দেখছেন? রাত্রি জ্বালানি সংকট, একই সাথে আরও একটি সংকট এখানে রয়েছে। বিশেষ করে আপনি জানেন যে গত 2 দিন ধরে সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, ফলে সামুদ্রিক মাছের বড় একটি ঘাটতি কিন্তু চট্টগ্রামের বাজারগুলোতে লক্ষ্য করা যাচ্ছে। এই দুটি কারণে মূলত মাছের দাম ঊর্ধ্বমুখী। এর আগে সকালে নিউজে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম সবজির বাজারের দরদাম, সেখানেও দেখেছিলাম যে সবজির বাজারের ঊর্ধ্বগতি, সব ধরনের সবজির দাম 80 থেকে 100 টাকার উপরে বিক্রি হচ্ছে। মাছের বাজারে এসেও ঠিক একই চিত্র। সপ্তাহ ব্যবধানে সব ধরনের মাছের দাম 40 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। যেহেতু সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে, ফলে সামুদ্রিক মাছের ঘাটতি রয়েছে, এবং এই ঘাটতির কারণে দামও অনেকটা ঊর্ধ্বমুখী। ইলিশের কথা যদি বলি, আজকের বাজারে ইলিশ এখানে 300 গ্রাম বা তার চেয়ে একটু বেশি ওজন, অর্থাৎ 1 কেজির কম ওজনের ইলিশগুলো বিক্রি হচ্ছে 2000 থেকে 2200 টাকায়। আবার বড় ওজনের যে ইলিশগুলো আছে সেগুলো 2500 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি ছোট আকারের যে মাছ, বিশেষ করে রূপচাঁদা মাছ আজকের বাজারে বিক্রি হচ্ছে 1150 থেকে 1200 টাকায়। অন্যান্য যে মাছগুলো আছে সেগুলোও কিন্তু ঊর্ধ্বমুখী। পাশাপাশি মিঠা পানির যে মাছগুলো, অর্থাৎ চাষের মাছের দামও কিন্তু বেড়েছে চট্টগ্রামের এই বাজারে। যেহেতু সামুদ্রিক মাছের একটি ঘাটতি রয়েছে, তার প্রভাবটি মিঠা পানির মাছের উপরে এসে পড়েছে, এবং সেই জায়গাতে দামও বেড়েছে বলছেন এখানকার বিক্রেতারা। তো সব মিলিয়ে আমার কাছে এ ছিল চট্টগ্রামের মাছের বাজারের সবশেষ তথ্য। বাজার পরিস্থিতির খবর জানাতে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। দর্শক, নিচ্ছে একটা বিরতি। মানিকগঞ্জে নিখোঁজের কয়েক ঘন্টা পর ভুট্টা ক্ষেত থেকে 7 বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার অভিযুক্ত কিশোরের বাড়িতে হামলা চালিয়েছে উত্তেজিত জনতা। এ সময় গণপিটুনিতে অভিযুক্ত কিশোরের বাবা ও চাচা নিহত হয়েছে, আহত একজন। পুলিশ জানায় সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপাড়িল দক্ষিণপাড়া গ্রামে বৃহস্পতিবার বিকেলে বাড়ির সামনে খেলাধুলা করছিল শিশুটি। কিছু সময় পর তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে মাইকিং করে
তার সন্ধান করা হয়। স্বজনদের দাবি, শিশুটিকে প্রতিবেশী এক কিশোরের সঙ্গে দেখা যায়। সেই কিশোরকে জিজ্ঞাসাবাদের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে পাশের ভুট্টা ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই কিশোর। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরে তার বাবা ও চাচাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। এই মুহূর্তে মানিকগঞ্জের সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপাড়িল দক্ষিণপাড়া গ্রামে আছেন সহকর্মী আসাদ জামান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। আসাদ, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা? রাত্রি আমি এখন রয়েছি নিহত আতিকা আক্তারের বাড়িতে। তো মূলত যে বিষয়টিকে ঘিরে কিন্তু এই মানে এই হত্যাকাণ্ডগুলো হয়ে থাকে সেটা হচ্ছে যে আতিকার কানে স্বর্ণের দুল এবং গলায় সোনার চেইন ছিল বলে জানিয়েছে তার স্বজনরা। এগুলো নিয়েই কিন্তু সে পাশেই কিন্তু একটি বিয়ে বাড়িতে পাশে কিন্তু খেলছিল। তখনই কিন্তু পার্শ্ববর্তী যে নাইম সে তাকে কথা বলে কিন্তু নিয়ে যায় সেগুলো আত্মসাৎ করার জন্য। অর্থাৎ তারপরের থেকেই কিন্তু সে আতিকা সেখান থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পরে কিন্তু রাত 10টার সময় তার মরদেহ কিন্তু ভুট্টা ক্ষেত থেকে পায়। অর্থাৎ এখানে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে এই ঘটনার পরে কিন্তু ওই এলাকাবাসীর এক ছোট আলী নামের এক শিশু জানায় যে নাইমের সাথে আতিকাকে কথা বলতে দেখে। তখনই কিন্তু যে উত্তেজিত যে জনতা স্বজনরা কিন্তু তাকে নিয়ে আসে এবং নিয়ে আসার পরে কিন্তু সে সবকিছু স্বীকার করে এবং তার তথ্য অনুযায়ী কিন্তু তাকে উদ্ধার করে। এই ঘটনায় কিন্তু দেখা গিয়েছে উত্তেজিত জনতা তার আতিকার মরদেহ পাওয়ার পরে কিন্তু নাইমের বাবা, চাচা এবং তার যে বড় ভাই তাকে কিন্তু বেধড়ক মারধর করে। এই ঘটনায় কিন্তু বাবা এবং চাচা মারা যায়। আর তার বড় ভাই কিন্তু হাসপাতালে ভর্তি আছে। আমরা পুলিশের সাথে কথা বলেছি, পুলিশ জানিয়েছে এখন পর্যন্ত তারা তদন্ত চালাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ সংবাদ। মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন আসাদ জামান। রাজধানীতে মশার প্রকোপ অস্বাভাবিকভাবে বেড়েছে। দিনের বেলায়ও মশার কামড় থেকে রেহাই মিলছে না, যা রাতে আরও ভয়াবহ রূপ নিচ্ছে। গবেষণায় দেখা গেছে গত এক মাসে মশার ঘনত্ব 40% বৃদ্ধি পেয়েছে, যা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের উদ্যোগে নিয়মিতই চালানো হয় ফগিং কার্যক্রম। তবে এতে মশার উপদ্রব কমছে না বলে অভিযোগ সাধারণ মানুষের। রাব্বিয়াল রাহিদ জানাচ্ছেন বাকিটা। ঢাকা কলেজের আবাসিক হল। ডেঙ্গু শঙ্কায় নিয়মিতই চালানো হয় ফগিং কার্যক্রম, তবে কমে না মশার উপদ্রব। ফগিংয়ের আধা ঘন্টা বা 1 ঘন্টার ব্যবধানে ফের বাড়ে মশার উৎপাত। এছাড়া অতিরিক্ত ধোঁয়া সৃষ্টি করে অস্বস্তির, এমন অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের। যখন এই আর কি ফগিং স্প্রেটা করা হয় এর কিছুক্ষণ প্রায় আধা ঘন্টার মতো মোটামুটি একটা থাকে যে মশা দূরে থাকে। ড্রেনের পাশে ড্রেনগুলো থেকে মশা প্রচুর আসে। আমাকে কোয়েল ইউজ করতে হয়, নিয়মিত মশারি ইউজ করতে হয়। সপ্তাহের একটা রুটিন থাকে, রুটিন অনুযায়ী আমরা 3 দিন পর এটা প্রয়োগ করি। শুধু ঢাকা কলেজ নয়, রাজধানীর প্রায় সব এলাকায় চলছে মশা মারার কার্যক্রম। দিন শেষে ফলাফল কমেনি ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ বিভিন্ন মশাবাহিত রোগ। এটি প্রতিরোধে সিটি কর্পোরেশনের প্রধান অস্ত্র ফগিং মেশিন বা এখানে ব্যবহৃত রাসায়নিক কতটা কার্যকর। বিশেষজ্ঞদের মতে ফগিং মূলত প্রাপ্তবয়স্ক উড়ন্ত মশা নিধনে সাময়িক কাজ করে, তবে এর কার্যকারিতা নির্ভর করে সঠিক সময়, সঠিক ডোজ এবং ব্যবহৃত রাসায়নিকের মানের উপর। ফগিং করার জন্য যে ওষুধগুলি দেওয়া হয় সেই ওষুধগুলি কতটুকু কার্যকর এই রিপোর্টগুলি কিন্তু আমরা জানি না। এই রিপোর্টগুলি আসলে পাবলিক করা উচিত, যে আমরা যে মশার জন্য যে নিধনের জন্য যে কেমিক্যালসগুলি কিনলাম সেই কেমিক্যালসগুলি কি আমাদের কোনো ল্যাবরেটরিতে পরীক্ষিত। সেই মানে আমাদের যেরকম মানুষের যেরকম শরীরে বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স তৈরি হয়, সেটা বিভিন্ন ওষুধের প্রতি যেমন রেজিস্ট্যান্স তৈরি করতে পারে জীবাণুগুলো, ঠিক তেমনি মশাও কিন্তু তাদের বিরুদ্ধে যেসব কেমিক্যালসগুলি তৈরি হয় সেগুলি কিন্তু রেজিস্ট্যান্স তৈরি করতে পারে। এদিকে মশা নিয়ন্ত্রণ ও রাসায়নিকের কার্যকারিতা যাচাইকারী প্রতিষ্ঠানগুলোর দাবি, রাসায়নিকের মাত্রা সঠিকভাবেই নির্ধারণ হয়। তবে রাজধানীর ময়লার অব্যবস্থাপনা, অদক্ষ মশককর্মী সহ নানা সংকটের কারণে রাসায়নিক প্রয়োগ করা হলেও তার কার্যকারিতা হারায়। এদিকে ফগ মেশিনের কার্যকারিতার প্রশ্নে জনসাধারণের অসচেতনতাকেই দায়ী করলেন ঢাকা দক্ষিণ সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহানে ফেরদাউস বিনতে রহমান।
জানালেন, ব্যবহৃত রাসায়নিক গবেষণাগারে কয়েক ধাপে পরীক্ষা করে মেশিনের মাধ্যমে ওয়ার্ডে ওয়ার্ডে প্রয়োগ করা হয়। হলের চারপাশে বা স্কুলের চারপাশে আমরা ফগিং করি, তাহলে করতে হবে কি ওরা হলের ভিতরের ময়লাগুলো ওদের নিজস্ব পরিচ্ছন্নতা কর্মী দিয়ে সেগুলো পরিষ্কার করে পানিটাকে চলমান রাখবে। চলমান রাখলে কিন্তু ওর ভিতরে আর মশার জন্ম হচ্ছে না, বেড়ে উঠছে না। সকালে যে আমরা লার্ভিসাইড দিচ্ছি সেটার কার্যকারিতা 100% এসেছে, এবং বিকালে যে আমরা অ্যাডাল্টিসাইড দিচ্ছি ওটারও কার্যকারিতা 100% ইফেক্টিভ এসেছে। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে ভোর 24 ঘন্টার পুরোটা সময় ঢাকায় চলে মশার রাজত্ব। মশা থেকে বাঁচতে সিটি কর্পোরেশনের উদ্যোগে নিয়মিতই চালানো হয় ফগিং কার্যক্রম, তাতেও কমে না মশার উপদ্রব, এমনই অভিযোগ সাধারণ মানুষের। সিটি কর্পোরেশনের দাবি, নিয়মিত রাসায়নিকের প্রয়োগ করা হলেও জনসাধারণের অসচেতনতায় মশা নিয়ন্ত্রণে বাধাগ্রস্ত হচ্ছে। আর অভিযোগ আর দাবির মাঝেই একটি প্রশ্ন থেকেই যায়, মানুষ মশা থেকে বাঁচবে কবে? রাব্বিয়াল রাহিদ, এখন, ঢাকা। নগরের বেশ কিছু গহনার দোকানে বিক্রি হচ্ছে নকল ও নিম্নমানের হীরা, যেগুলোর মধ্যে গুণগত মান নির্দেশক না থাকায় প্রতারণার শিকার হচ্ছেন ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, নকল অবৈধ ডায়মন্ডের দৌরাত্ম্য বন্ধে বাজুস উদ্যোগ নিলেও তাতে আশানুরূপ ফল মিলছে না। চোখ ফাঁকি দিয়ে কিছু অসাধু ব্যবসায়ী অনলাইনেও হীরার নামে জারকানের পাথর ও মেসোনাইট কম মূল্যে বিক্রি করছে দেদারসে। জাবেদ আব্দুল্লাহ জানাচ্ছেন বাকিটা। ডায়মন্ড চকচকে বর্ণ, উচ্চ বিনিময় মূল্য আর স্থায়িত্বের কারণে বহুকাল আগে থেকেই মূল্যবান রত্নের তকমা লেগে আছে এর গায়ে। দেশের বাজারে ভালো মানের 1 ক্যারেট হীরার দাম লাখ টাকার কাছাকাছি। সাম্প্রতিক সময়ে মূল্যবান এই হীরা ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় চটকদার বিজ্ঞাপন ও বিভিন্ন ধরনের লোভনীয় অফার দিয়ে বিক্রি হচ্ছে বেশ সস্তায়, যা বাজুসের ক্রয় বিক্রয় ও বিপণন নির্দেশিকার পরিপন্থী। 3500 টাকা 4000 টাকা ডিসকাউন্ট পাচ্ছে। বরাবরই ডিসকাউন্ট দেয় এগুলো সবই ডায়মন্ডের। যাওয়া আসার ভাড়া যদি বিমানে আসে তাও দিই। সস্তায় হীরা কিনতে ক্রেতা সেজে আমাদের যাত্রা রাজধানীর নিউ মার্কেট এলাকায়। কার্ড দেব, আপনাকে মেমো দিয়ে দেব, এরপর আপনাকে আমি টেস্ট করে দেখাই দেব। অবশ্যই সে টেস্ট করে দিয়েছে, আপনার চোখের সামনে টেস্ট করে। অনেক খোঁজাখুঁজির পর 0.15 গ্রাম ওজনের একটি ডায়মন্ডের নো স্পিন সংগ্রহ করলাম 3500 টাকায়। এবার মান পরীক্ষার পালা। হীরা সংগ্রহ করার পর এখন টেলিভিশনের অনুসন্ধানী দলের গন্তব্য একটি আন্তর্জাতিক মানের ল্যাবের দিকে। সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে প্রায় 3 ঘন্টা ব্যাপী ল্যাব টেস্টের পর জানা গেল অলংকারটির মান একেবারে তলানিতে। ভেরি মাচ লো কোয়ালিটির ডায়মন্ড। ক্যারেট যেহেতু ছোট, সেক্ষেত্রে আপনার অবশ্যই একটু বেটার কোয়ালিটির ডায়মন্ড নেওয়া উচিত ছিল। সর্বনিচের দিকে যেটা সেইটাই মেনটেন করছে। ল্যাব টেস্টের ফলাফল নিয়ে আবারও যাত্রা নিউ মার্কেটের উদ্দেশ্যে। এ বিষয়ে হীরা ব্যবসায়ীর বক্তব্য শুনতে চাই আমরা। 1500-2000 টাকা যে ডায়মন্ডটা নেবেন স্যার, ওটা কিন্তু আপনার ডায়মন্ড হবে না। বাজুসের বিপণন নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ আছে, সদস্য প্রতিষ্ঠানগুলোকে ডায়মন্ড আমদানির প্রমাণপত্র, বিক্রির অনুমতি, বৈধ ক্রয় বিক্রয়ের রসিদ, এয়ারপোর্টের ডিক্লারেশন, ভ্যাট সনদ হালনাগাদ রাখতে হবে। তবে এ বিষয়ে দায় সারা বক্তব্য ব্যবসায়ীদের। না, এগুলো আমাদের কাছে নাই, এগুলো সার্টিফিকেট কপি করে আনে। যারা আমরা ছোট দোকান আছি সরাসরি তো জানতে পারতেছি না, আমরা বিভিন্ন মাধ্যমে এটা কিনে থাকি। আমাদের ডায়মন্ড বসের মাধ্যমে আসে, তো ওটা বসে বলতে পারবো। ক্রেতারা জানান, মূলত নানা ধরনের অফারের ফাঁদে পড়ে স্বল্প মূল্যে এসব অলংকার কিনতে এসেছেন তারা। মাঝে মাঝে ওরা ডিসকাউন্ট দেয়, সেটাও আমাদের চিন্তা করা উচিত যে এটা কি ঠিক হবে কিনা, এটা কি রিয়েল ডায়মন্ড কিনা। হয়তো বা কাজ ডায়মন্ড বলে সেল করতেছে। বাজুসের প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান বলেন, ডায়মন্ড ক্রয় বিক্রয়ে সব ধরনের অনিয়ম বন্ধে তৎপর তারা। এটা প্রতারক, এরা আমাদের পিঠে চাপ মারতেছে, এরকম অবস্থা। তো আমরা যে কোনো সময় এই দোকানগুলোতে নিজেরা যে কিনে তারপরে পরীক্ষা করি। আর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক বলেন, এ বিষয়ে 35টির বেশি অভিযোগ জমা পড়েছে তাদের কাছে। ফেসবুকে বিভিন্ন পেজ প্লাস হচ্ছে আপনার সরাসরি দোকানের বিরুদ্ধেও আমাদের কাছে অভিযোগ আসছে। স্বর্ণের মতো ব্যাগেজ রুলে দেশে ডায়মন্ড আনার সুযোগ নেই। বন্ড সুবিধা ছাড়া অমসৃণ ডায়মন্ড আমদানিতে সরকার নির্ধারিত কর 89%, মসৃণ হীরা আমদানিতে যেটি 151%। এই শুল্ক কর ফাঁকি দিতেই মূলত অবৈধ পথে দেশে আনা হচ্ছে মূল্যবান হীরা। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। বাজারে প্রতিদিনই বাড়ছে হামি আক্রান্ত রোগীর সংখ্যা। হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 10 মাসের একটি শিশু।
এ নিয়ে আরও জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ। হামিদ, টিকা দেওয়ার জন্য হাসপাতালের প্রস্তুতি নিয়ে কি বলছে কর্তৃপক্ষ? রাত্রি মৌলভীবাজারে 250 শয্যার সদর হাসপাতালে এই মুহূর্তে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন 25 জন, যেখানে বেডের সংখ্যা 20টি ছিল। আজকে সেখানে ভর্তি আছেন 25 জন। এছাড়াও সারা মৌলভীবাজার জেলায় 219 জন রোগী হামের উপসর্গ নিয়ে ধরা পড়েছে। তার মধ্যে 15 জন রোগী শনাক্ত হয়েছে হাম রোগী হিসাবে। তার মধ্যে একজন অধিক গুরুত্বপূর্ণ রোগী আছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমান। তার সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে মৌলভীবাজার জেলায় প্রথম একজন 10 মাসের শিশু শ্রীমঙ্গল 80 দ্রুন এলাকার গত 15 তারিখে মারা গিয়েছে। সে 13 তারিখে হাসপাতালে ভর্তি হয় এবং 15 তারিখে চিকিৎসাধীন অবস্থায় সিলেটে মারা যায়। মৌলভীবাজারে এই মৃত্যুর ঘটনায় প্রথম। এছাড়াও কিন্তু প্রতিদিন হামের রোগী নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। প্রতিটি ওয়ার্ডেই কিন্তু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া এগুলো নিয়ে ভর্তি হচ্ছেন। আজকে সদর হাসপাতালে ভর্তি রয়েছেন শিশু ওয়ার্ডে 62 জন, ডায়রিয়া ওয়ার্ডে 18 জন, আইসোলেশন ওয়ার্ডে 25 জন, মেডিসিন ওয়ার্ডে 86 জন সহ অন্যান্য যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোতে কিন্তু রোগীর চাপ অত্যধিক দেখা দিয়েছে। আমি বিভিন্ন হাসপাতাল গড়ে দেখেছি যে সেখানে রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। হাসপাতাল তত্ত্বাবধায়ক প্রণয়কান্তি দাস জানিয়েছেন যে প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে এবং আউটডোরে প্রতিদিন 13 থেকে 1500 রোগী চিকিৎসা নিচ্ছেন। সার্বিক বলা যায় মৌলভীবাজার জেলার প্রতিটি হাসপাতালেই কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে। আইসোলেশন ওয়ার্ডে সৃষ্টি করা হয়েছে এবং রোগ নিয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। তারা বলছেন যে ভালো চিকিৎসা পাচ্ছেন। এছাড়া ডাক্তাররা বলছেন যে তারা রোগীদেরকে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। সবকিছু বলা যায় যে মৌলভীবাজারে প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে এবং লোকজন আতঙ্কের মধ্যে রয়েছেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে হাম নিয়ে সবশেষ। রাত্রি হাম পরিস্থিতির খবর জানাতে মৌলভীবাজার জেনারেল হাসপাতাল থেকে যুক্ত ছিলেন এম এ হামিদ। এবারে দেশের বাইরের প্রসঙ্গ। যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকরের 1 ঘন্টার মধ্যেই তা লঙ্ঘনে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে লেবাননের সেনাবাহিনী। হিজবুল্লাহকে নির্মূলের মাধ্যমে লেবাননের সঙ্গে ঐতিহাসিক চুক্তির দ্বারপ্রান্তে আছে বলে মন্তব্য নেতানিয়াহুর। এদিকে ইরানের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি আছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। তবে সমঝোতা না হলে ইরানে ফের হামলার হুমকিও দিয়ে রেখেছেন ট্রাম্প। বাকিটা জানাচ্ছেন পেনুকা সুলতানা। যুদ্ধে ইরানের পাশে দাঁড়ানোর পর নতুন করে ইসরায়েলি হামলার লক্ষ্য বস্তুতে পরিণত হয় লেবানন। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারায় 2000-এর বেশি মানুষ, বাস্তুচ্যুত 12 লাখের বেশি বাসিন্দা। এমন অবস্থায় এগিয়ে আসে যুক্তরাষ্ট্র। দফায় দফায় বৈঠকের পর অবশেষে স্থানীয় সময়ে বৃহস্পতিবার থেকে দুই পক্ষের কার্যকর হয় 10 দিনের যুদ্ধবিরতি। এই সময়টিকে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে শান্তি প্রতিষ্ঠায় হিজবুল্লাহকে সংযত আচরণ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধবিরতি কার্যকরের 1 ঘন্টার মধ্যে তা লঙ্ঘনের অভিযোগ তুলেছে লেবাননের সেনাবাহিনী। দেশটির বেশ কিছু গ্রাম লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে হিজবুল্লাহকে নির্মূলের মাধ্যমে লেবাননের সঙ্গে ঐতিহাসিক চুক্তির দ্বার প্রান্তে আছে ইসরায়েল। যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর এ মন্তব্য করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে প্রথম দফার বৈঠকে কোনো ফলাফল না আসলেও দ্বিতীয় দফার বৈঠক নিয়ে আশাবাদী সবাই। মার্কিন প্রেসিডেন্ট জানান ইরানের সঙ্গে চুক্তির খুবই কাছাকাছি আছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক অস্ত্র পরিত্যাগ, সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর সহ প্রায় সব বিষয়েই তেহরান রাজি বলেও দাবি করেন ট্রাম্প। ইরানের সঙ্গে কার্যকর চুক্তি স্বাক্ষরিত হলে ইসলামাবাদে উপস্থিত থাকার আশা প্রকাশ করে ট্রাম্প বলেন, কার্যকর চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র। পেনুকা সুলতানা, এখন বিশ্ব। এবারে খেলা প্রসঙ্গ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। টস হেরে ফিল্ডিংয়ে টাইগাররা। সেখানকার সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন রেজাউল করিম। রেজা, প্রথম ম্যাচে দর্শক উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? রাত্রি আজকে কিন্তু 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু হচ্ছে। কিছুক্ষণের ভিতরেই ম্যাচটি শুরু হতে যাচ্ছে। আমরা সকাল থেকে এখানে আছি এবং যেটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মিরপুর স্টেডিয়ামের, শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের প্রত্যেকটা গেটে কিন্তু আসলে আমরা দেখতে পেরেছি যে দর্শক সমাগম কিন্তু যথেষ্ট আছে। অনেক দর্শক টিকিট কেনার চেষ্টা করছে, অনলাইনে টিকিট কেটে তারা অলরেডি চলে আসে এবং দেখতেই পাচ্ছেন যে পিছনে কিন্তু অনেক বড় একটা ভিড়ও আছে। অনেকে দর্শকরা
দর্শকরা ইতিমধ্যে স্টেডিয়ামে ঢুকছেন এবং বলাই যায় যে আজকে প্রথম ওয়ানডে, তারপর কিন্তু যথেষ্ট দর্শক কিন্তু আজকে এসেছে। এটার কারণও আছে, আজকে সাপ্তাহিক ছুটির দিন এবং ছুটির দিনে বিশেষ করে নিউজিল্যান্ডের মতো বড় একটা দলের বিপক্ষে বাংলাদেশ খেলছে, সেই খেলা দেখতে বাংলাদেশের ক্রিকেট প্রেমী দর্শকরা কিন্তু চলে আসবে, এটাই স্বাভাবিক। এবং সকাল থেকেই দর্শক সমাগম যথেষ্ট আছে, আশা করা হচ্ছে এই দর্শক সমাগম যথেষ্ট বাড়বে। এবং এর আগে যখন বাংলাদেশ রমজান মাসে পাকিস্তান সিরিজের পাকিস্তানের সাথে খেলেছিল, তখন কিন্তু রমজান থাকার জন্য কিন্তু এটা আসলে দর্শকটা তেমন হয়নি। তবে আজকে দর্শক সমাগম যথেষ্ট বেড়েছে এবং বলাই যায় যে একটা জমজমাট ম্যাচ উপহার দিতে যাচ্ছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। এই ছিল মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে সর্বশেষ। বাংলাদেশ নিউজিল্যান্ডের 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের খবর নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন রেজাউল করিম। আর এই ছিল এখন বাণিজ্যে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।